শিক্ষার্থীবৃন্দ, আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি তাওহিদ। আজকের আর্থিক বিবরণী ক্লাসে বরাবরের মতোই আমরা একটা অঙ্ক বিস্তারিত করব। তোমরা জানো যে কোনো ম্যাথ বা হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্ক করতে হলে আমরা যেটা করি, প্রশ্নটা আগে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমরা যেটা আগেও বলেছি, হিসাব বিজ্ঞানের কোনো প্রশ্নে, কোনো ম্যাথে যদি প্রশ্নটা খুব ভালো করে বোঝা যায় তাহলে সলিউশনের অধিকাংশই আসলে করা হয়ে যায়। তাহলে চলো প্রশ্নটা খুব ভালো করে বোঝা যাক। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আর্থিক বিবরণী হিসাবের এক্সারসাইজ 12 অর্থাৎ অনুশীলনী 12তে আজকে আমরা দেখছি খাদিজা অ্যান্ড কোং এর 31শে ডিসেম্বর 2017 তারিখে রেওয়া মিলটি নিম্নরূপ। তাহলে একটা রেওয়া মিল দেয়া আছে, চলো রেওয়া মিলটা আমরা বিস্তারিত পড়ি। প্রথমে দেয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য 15,000 টাকা। আমরা জানি আমরা বছরের শুরুতে যতটুকু পণ্য নিয়ে ব্যবসা শুরু করি সেটাই হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যাই, এই প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের দরকার হয়। তাহলে এটা আমরা মাথায় রাখলাম। এরপরে আছে পণ্য ক্রয় ও পণ্য বিক্রয়। ক্রয় দেয়া আছে, আমরা জানি ক্রয় একটা ব্যয়, আর যেহেতু ব্যয় ডেবিট হয় তাহলে ডেবিট পাশে যে 40,000 টাকা আছে, এই 40,000 টাকাই হচ্ছে ক্রয়, আর ক্রেডিট দিকে যে 1,05,000 টাকা আছে এটাই হচ্ছে বিক্রয়। এবার বেতন দেয়া আছে ডেবিট পাশে 5,000 টাকা, অর্থাৎ এই বছরে বেতন বাবদ খরচ হয়েছে 5,000 টাকা। ফেরত, দেখো ফেরতে দুইটা টাকা দেয়া আছে, 3,050 টাকা ডেবিটে দেয়া আছে আর ক্রেডিটে দেয়া আছে 1,750 টাকা। আমরা জানি ক্রয় যেহেতু ডেবিট তাহলে ক্রয় ফেরত হয়ে যাবে ক্রেডিট, আবার বিক্রয় যেহেতু ক্রেডিট সেহেতু বিক্রয় ফেরত হয়ে যাবে ডেবিট। অর্থাৎ ফেরত নামে 3,050 টাকা যেটা ডেবিটে দেয়া আছে এটা হচ্ছে বিক্রয় ফেরত, যেটা আমরা বিক্রয় থেকে বিয়োগ করব, আর ক্রেডিটে 1,750 টাকা দেয়া আছে, এটা হবে ক্রয় ফেরত, যেটা আমরা ক্রয় থেকে বিয়োগ করব। বীমা প্রিমিয়াম দেয়া আছে 750 টাকা। আমরা জানি বীমা প্রিমিয়াম একটি খরচ। বীমা প্রিমিয়ামের পরে দেখতে পাচ্ছি ডাক ও তার, অর্থাৎ ডাক ও তার খরচ বাবদ হয়েছে 1,300 টাকা, এটাও আমাদের জন্য একটা খরচ। পরিবহন খরচ হয়েছে 2,500 টাকা। বিজ্ঞাপন বাবদ আমাদের খরচ হয়েছে 2,750 টাকা। এই সব খরচগুলো আমরা যখন নিট প্রফিট বা নিট লাভ বের করব, এই খরচগুলোকে আয় থেকে বিয়োগ করে দেখাবো। বাট্টা প্রাপ্তি 1,000 টাকা, অর্থাৎ আমরা কারো কাছ থেকে ডিসকাউন্ট পেয়েছি বা বাট্টা পেয়েছি 1,000 টাকা। কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি দেয়া আছে 2,600 টাকা। আর বিবিধ দেনাদার, অর্থাৎ মানুষের কাছে আমরা টাকা পাই এরকম দেয়া আছে 40,000 টাকা, এটা আমাদের জন্য একটা চলতি সম্পদ। এখন যদি আমরা সমন্বয়গুলো দেখি, সমাপনী মজুদ পণ্য 12,300 টাকা। আমরা জানি বছর শেষে যে অবিকৃত পণ্যটা থাকে, যে পণ্যটা বছরে বিক্রয় করা যায়নি, ওটাই হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করতে বলে আমাদের, তাহলে আমরা জানি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে এই সমাপনী মজুদ পণ্যকে আমরা বিয়োগ করে দিই। পণ্য ক্রয় 2,000 টাকা হিসাবভুক্ত করা হয়নি, অর্থাৎ আমরা যে রেওয়া মিলে ক্রয়টা পড়লাম তার সাথে এই 2,000 টাকা যোগ করে দেখাতে হবে। 3 নম্বর সমন্বয় দেখো, খাদিজা অ্যান্ড কোং এর স্বত্বাধিকারী বা মালিক 1,000 টাকার পণ্য উত্তোলন করেছে যা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ পণ্য উত্তোলন 1,000 টাকা, এটা আমাদের দেখাতে হবে। সমন্বয় নম্বর 4, দেনাদারের উপর 4% হারে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এবং 2% হারে বাট্টা সঞ্চিতি রাখা প্রয়োজন। অর্থাৎ আমাদের রেওয়া মিলের যে দেনাদার দেয়া আছে তার উপরে ধরে নিতে হবে 4% টাকা আমরা নাও পেতে পারি, অর্থাৎ কুরিন বা সন্দেহজনক দেনা সঞ্চিতি যেটা, এটা বাদ দেওয়ার পরে যে দেনাদারের টাকাটা থাকবে তার উপরে আমরা 2% হারে বাট্টা সঞ্চিতি হিসাব করব। 5 নম্বরে দেখো, বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞাপন খরচ যেটা 5 বছরের জন্য দেয়া আছে, অর্থাৎ বিজ্ঞাপন খরচের 5 ভাগের 1 ভাগ হবে এ বছরের জন্য খরচ, আর বাকি 4 ভাগ হচ্ছে এই বছরের চলতি সম্পদ। এবার চলো রিকোয়ারমেন্টস গুলো দেখি। ক নম্বরে হচ্ছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি আমাদের রেওয়া মিলে দেনাদারের পরিমাণ দেয়া আছে, আবার দেনাদারের উপর 4% হারে কুরিন ও সন্দেহজনক সঞ্চিতিও রাখতে বলেছে, আবার দেখেছি আমরা 2% বাট্টা সঞ্চিতিও আছে। তাহলে এগুলো বিয়োগ করার পর আমরা মূলত নিট দেনাদার পরিমাণ বের করতে পারবো। খ নম্বরে বলেছে উপযুক্ত তথ্যের আলোকে যথাযথ ছকে খাদিজা অ্যান্ড কোং এর মোট মুনাফা নির্ণয় করো। আমরা জানি আমরা আয় বিবরণীর মাধ্যমে মুনাফা বের করতে পারি, তাহলে আমাদের আয় বিবরণীও করতে হবে।
শুধু মোট মুনাফাটা বের করা পর্যন্ত। গ নম্বরে বলেছে বছর শেষে খাদিজা এন্ড কোং এর মোট মুনাফা ৫৭,৫০০ টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, অর্থাৎ নিট মুনাফা এক্ষেত্রে বের করতে হবে। তাহলে চলো আমরা ম্যাথের সলিউশনে যাই। শিক্ষার্থীবৃন্দ, ক নম্বরে আসি, নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা জানি আমাদের রেওয়া মিলে দেনাদারের পরিমাণ দেয়া আছে ৪০,০০০ টাকা। আবার আমাদের সমন্বয় দেয়া ছিল যে দেনাদারের উপর ৪% হারে কুরিন ও কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে এই ৪০,০০০ টাকার উপর যদি আমরা ৪% কুরিন ও কুরিন সঞ্চিতি ধার্য করি, আমরা পাই ১,৬০০ টাকা। অর্থাৎ এই ১,৬০০ টাকা দেনাদারের কাছ থেকে আমরা ভবিষ্যতে নাও পেতে পারি। ৪০,০০০ টাকা থেকে যদি আমরা ১,৬০০ টাকা বিয়োগ করে দেই, আমরা দেনাদার পাই ৩৮,৪০০ টাকা। এবার আরেকটা সমন্বয় লক্ষ্য করো, ৪ নম্বরে বলা আছে এবং 2% হারে বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে এই ৩৮,৪০০ টাকার উপর আবার 2% হারে আমাদের বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে ৩৮,৪০০ টাকার 2% কত টাকা চলে আসে? ৭৬৮ টাকা। আমরা যদি ৩৮,৪০০ টাকা থেকে ৭৬৮ টাকা বিয়োগ করে দেই, আমাদের নিট দেনাদারের পরিমাণ চলে আসে ৩৭,৬৩২ টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা খ নাম্বার প্রশ্নটা সলভ করি। খ নাম্বারে আমাদের চেয়েছিল উপযুক্ত তথ্যের আলোকে যথাযথ ছকে খাদিজা এন্ড কোং এর মোট মুনাফা বের করব। তাহলে আমাদের ক্যাপশনটা কি হওয়া উচিত? খাদিজা এন্ড কোং বিশদ আয় বিবরণী আংশিক। কেন আংশিক? কারণ আয় বিবরণীতে সাধারণত আমরা নিট মুনাফা বের করি। এই খ নম্বরে যেহেতু শুধুমাত্র মোট মুনাফা বের করতে বলেছে, এ কারণে এটাকে আমরা আংশিক আয় বিবরণী বলছি। আর 2017 সালের 31শে ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য। আমরা জানি আমরা আয় বিবরণী প্রস্তুত করি 1 বছরের জন্য, এ কারণে আয় বিবরণী শেষে আমরা বলি সমাপ্ত বছরের জন্য। কিন্তু যদি আমরা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা উদ্ধৃত্তপত্র বের করি, সেক্ষেত্রে আমরা বলি 1 দিনের জন্য বা নির্দিষ্ট দিনের জন্য। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা যেহেতু আয় বিবরণী আমরা 1 বছরের জন্য করছি। তাহলে লক্ষ্য করো, আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল বিক্রয় ১,০৫,০০০ টাকা। এই বিক্রয় থেকে শুরুতেই যেটা বিয়োগ করতে হবে তা হচ্ছে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। এর মানে কি? এই বিক্রয় ফেরত বা আন্ত ফেরত মানে হচ্ছে আমরা কারো কাছে পণ্য বিক্রয় করেছিলাম, কোনো না কোনো কারণে সেই বিক্রিত পণ্যটা আবার আমাদের কাছে ফেরত চলে এসেছে, অর্থাৎ এটা আমাদের জন্য আয় হবে না। তাহলে আমাদের বিক্রয় বা আয় ছিল ১,০৫,০০০ টাকা। এই ১,০৫,০০০ টাকা থেকে আমরা বিক্রয় ফেরত বা আন্ত ফেরত বিয়োগ করে দিব ৩,০৫০ টাকা। তাহলে আমাদের নিট বিক্রয় দাঁড়াবে ১,০১,৯৫০ টাকা। এই নিট বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড এটাকে বিয়োগ করে দেই, আমরা মোট মুনাফাটা পেতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে যতটুকু পণ্য এবছর বিক্রয় করা হয়েছে ততটুকু পণ্যের পেছনে যত টাকা ব্যয় করা হয়েছে ঠিক ততটুকু। অর্থাৎ আমরা বিক্রিত পণ্যের ব্যয় শুরু করব প্রারম্ভিক মজুদ পণ্য দিয়ে। আমরা দেখেছিলাম আমাদের রেওয়া মিলের শুরুতেই দেয়া ছিল প্রারম্ভিক মজুদ পণ্য 15,০০০ টাকা। এর সাথে আমরা যোগ করব নিট ক্রয়। তাহলে নিট ক্রয় কিভাবে পাবো? আমাদের শুরুতেই চলে আসতে হবে ক্রয় 40,০০০ টাকা, এর সাথে যোগ অলিখিত ক্রয় 2,০০০ টাকা। তাহলে টোটাল ক্রয় চলে আসবে 42,০০০ টাকা। আবার ক্রয় ফেরত বা বই ফেরতও কিন্তু রেওয়া মিলে দেয়া ছিল ১,৭৫০ টাকা। তাহলে এই 42,০০০ টাকা থেকে আমরা বিয়োগ করে দিব ১,৭৫০ টাকা। এবার আমাদের সমন্বয় দেয়া ছিল যে মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করেছে, যেটা হিসাবভুক্ত হয়নি। এই পণ্য উত্তোলনটাকেও বিয়োগ করে দিতে হবে, কারণ ওনার বা মালিক যখন ব্যবসা থেকে পণ্য নিয়ে গেছে, আমার হাতে অ্যাভেলেবেল যতটুকু পণ্য ছিল তা কিন্তু কমে যাবে। এ কারণে এই পণ্য উত্তোলন ১,০০০ টাকা বিয়োগ করে দিব। তাহলে আমাদের নিট ক্রয় থাকে ৩৯,২৫০ টাকা। এবার আমরা জানি যে পরিবহন খরচ এটা একটা প্রত্যক্ষ ব্যয়, কারণ পণ্য ক্রয় করার পর ক্রয়কৃত পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসতে যে খরচটা হয়, এই খরচকে সাধারণত ক্রয় মূল্যের সাথে যোগ করেই পণ্যের ক্রয় মূল্যকে নির্ধারণ করা হয়। এ কারণে ক্রয় মূল্য হচ্ছে একটা প্রত্যক্ষ ব্যয় বা প্রত্যক্ষ খরচ। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ
অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা পাচ্ছি পণ্য পরিবহন খরচ 2500 টাকা। এগুলো এই তিনটা আইটেম 15,000 যোগ 39,250 যোগ 2,500, এই তিনটা আইটেমকে যদি আমরা যোগ করি আমরা পাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 56,750 টাকা। শিক্ষার্থীবৃন্দ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে হচ্ছে এবছর আমার হাতে বিক্রয় করার মতো কতটুকু পণ্য অ্যাভেলেবেল আছে। এই যতটুকু পণ্য অ্যাভেলেবেল আছে ততটুকু থেকে এবছর যতটুকু পণ্য বিক্রয় করা হয়নি বা বিক্রয় করা যায়নি, যেটা আমাদের জন্য সমাপনী মজুদ পণ্য, ততটুকুকে যদি আমরা বিয়োগ করে দেই আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা পাই। তাহলে সমাপনী মজুদ পণ্য আমাদের দেয়া আছে 12,300 টাকা। আমরা আমাদের ওই যে সমন্বয় প্রথমে 1 নম্বর সমন্বয় দেয়া ছিল সমাপনী মজুদ পণ্য 12,300 টাকা। এই 12,300 টাকাকে যদি আমি আমার হাতে অ্যাভেলেবেল কতটুকু গুডস আছে বা পণ্য আছে অর্থাৎ 56,750 থেকে বিয়োগ করে দেই আমরা পাই বিক্রিত পণ্যের ব্যয় 44,450 টাকা। তাহলে আমাদের নিট বিক্রয় ছিল 1,01,950। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় 44,450 টাকা বিয়োগ করলে আমরা মোট মুনাফা বা গ্রস প্রফিট পাবো 57,500 টাকা। এটা আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব গ নাম্বার প্রশ্নে কি আছে। গ নাম্বার প্রশ্নে চেয়েছিল বছর শেষে খাদিজা অ্যান্ড কোং এর মোট মুনাফা 57,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে চলো গ নাম্বার প্রশ্নের সলিউশনে যাই। এটা ক্যাপশন বা শিরোনাম হবে কি, তাহলে খাদিজা অ্যান্ড কোং বিশদ আয় বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তাহলে আমরা শুরুই করব, আমাদের কত টাকা মোট মুনাফা দেয়া ছিল 57,500 টাকা ধরা আছে। তাহলে মোট মুনাফা যেহেতু প্রশ্নে দেয়া আছে 57,500 টাকা, এটাই লিখবো মোট মুনাফা ব্র্যাকেটের প্রশ্নে প্রদত্ত 57,500 টাকা। এর থেকে আমরা আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে খরচগুলো হয়েছে, যেগুলোকে আমরা বলি অপারেটিং এক্সপেন্সেস বা পরিচালন ব্যয়, সেই পরিচালন ব্যয়গুলোকে বিয়োগ করব। প্রথমে আসি বেতন 5,000 টাকা, বীমা প্রিমিয়াম দেয়া ছিল 750 টাকা, ডাক ও তারের খরচ ছিল 1,300 টাকা। এবার ভালোভাবে লক্ষ্য করো বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ প্রশ্নে দেয়া ছিল 2,750 টাকা এবং সমন্বয় বলা আছে 5 নম্বর সমন্বয়টা দেখো, বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। তাহলে 5 বছরের জন্য যদি এই 2,750 টাকা দেয়া হয়, আমাদেরকে যেটা করতে হবে 4 বছরের খরচটাকে বাদ দিতে হবে, কারণ এই 4 বছরের যে পোর্শনটা আছে বা অংশটা আছে এটা আমাদের জন্য অগ্রিম বিজ্ঞাপন খরচ, যেটা একটা চলতি সম্পদ এবং এগুলোকে আমরা আগামী 4 বছরে খরচ হিসাবে দেখাবো। তাহলে এবছর নিব কতটুকু, শুধু 5 ভাগের 1 ভাগ। তাহলে পুরো 5 ভাগে যদি হয় 2,750 টাকা, আমরা 1 ভাগ যদি নিতে চাই তাহলে বিয়োগ করতে হবে কত, 5 ভাগের 4 ভাগ, যেটা নাকি বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়। তাহলে চলো বিজ্ঞাপন খরচ 2,750 টাকা থেকে বিলম্বিত বিজ্ঞাপন খরচ 2,750 ভাগ 5 গুণ 4 অর্থাৎ 2,200 টাকা যদি বিয়োগ করে দেই, আমরা এবছরে বিজ্ঞাপন খরচ পাবো শুধুমাত্র 550 টাকা। এবার সমাপনী কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। আমরা ক নাম্বার প্রশ্ন যখন সলভ করেছিলাম যে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো, সেখানে কিন্তু আমরা সন্দেহজনক সঞ্চিতির পরিমাণটাও বের করেছিলাম। তাহলে আমাদের সন্দেহজনক সঞ্চিতি ক নাম্বারে কত টাকা ছিল মনে আছে? 40,000 টাকার উপর আমরা 4% সন্দেহজনক সঞ্চিতি ধরেছিলাম, যেটা ছিল 1,600 টাকা। এখানেও সেই 1,600 টাকা লিখলাম। এবার আমাদের রেওয়ামিলে অলরেডি কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি দেয়া ছিল 2,600 টাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা এবছর আমাদের দেনাদারের উপর আনুমানিক ধরেছি যে 4% নাও পেতে পারি, অর্থাৎ কুঋণ বা সন্দেহজনক সঞ্চিতি 1,600 টাকা, কিন্তু অলরেডি আমাদের রেওয়ামিলে 2,600 টাকা পুরাতন সঞ্চিতি নামে রাখা আছে। তাহলে আমাদের যেটা করতে হবে,
এই 1600 থেকে 2600 টাকা বিয়োগ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন যে কোনো কারণে আমার খরচ হলো 1600 টাকা, কিন্তু আমি আগেই এই খরচ বাবদ 2600 টাকা রেখে দিয়েছিলাম, অর্থাৎ আমার ব্যয় 1000 টাকা কম হলো। কিভাবে 1000 টাকা কম হলো? আমরা সঞ্চিতি বাবদ রেওয়া মিলে আগেই ধরে নিয়েছি যে এবছর হয়তো 2600 টাকা আমরা নাও পেতে পারি, কিন্তু আমরা দেখেছি এবছরের আসল সঞ্চিতি ছিল 1600 টাকা। আমরা 40,000 টাকার উপরে 4% গুণ করে পেয়েছিলাম 1600 টাকা, কিন্তু আমাদের অলরেডি যেহেতু 2600 টাকা দেয়া আছে, আমরা 1600 থেকে 2600 বিয়োগ করলে আমরা -1000 টাকা পাই। এই -1000 টাকার মানে হচ্ছে 1000 টাকা ব্যয় কম হয়েছে, এটা অর্থাৎ বিপরীত ব্যয়। তার মানে এটা আমাদের আয়ের সাথে যুক্ত হবে। ব্যয় যদি কম হয়, এটা ইনডিরেক্টলি পজিটিভলি আয়কে ইফেক্ট করে বা আয়কে প্রভাবিত করে। তারপর দেনাদারের বাট্টা সঞ্চিতি আমরা ধরেছিলাম, তোমাদের যদি মনে থাকে ক নাম্বার প্রশ্নে আমাদের নিট দেনাদার ছিল, বা ওই যে সন্দেহজনক সঞ্চিতি বিয়োগ করার পরে নিট দেনাদার ছিল 38,400 টাকা। সেই 38,400-র উপরে 2% ক্যালকুলেশন করে আমরা 768 টাকা বের করেছিলাম, সেটা আমাদের এখানে খরচ হিসেবে দেখাতে হবে। তাহলে দেনাদারের বাট্টা সঞ্চিতি ছিল 768 টাকা। তাহলে আমরা যদি 5000 হচ্ছে বেতন, আবার বীমা প্রিমিয়াম 750, তারপর হচ্ছে ডাক ও তার 1300, বিজ্ঞাপন খরচ, নেট এবছর খরচ যেটা 550, এবার কুরিন ও সন্দেহজনক সঞ্চিতি বাবদ যে খরচটা হয়েছে বিয়োগ 1000, এর সাথে যদি আমরা দেনাদারের বাট্টা সঞ্চিতি 768 টাকা যোগ করি, তাহলে আমাদের কি করতে হচ্ছে লক্ষ্য করো। 5000 যোগ 750 যোগ 1300 যোগ 550 বিয়োগ 1000 টাকা যোগ 768 টাকা। তাহলে আমরা আমাদের মোট পরিচালন ব্যয়টা পাচ্ছি 7368 টাকা। আমরা যদি আমাদের প্রশ্নে প্রদত্ত মোট মুনাফা 57,500 টাকা থেকে পরিচালন ব্যয় 7,368 টাকা বিয়োগ করি, আমরা পরিচালন মুনাফা বা অপারেটিং প্রফিট পাবো 50,132 টাকা। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যদি থাকে সেটাকে যোগ করে দিতে হবে। আমরা দেখেছিলাম আমাদের রেওয়া মিলে একটা বাট্টা প্রাপ্তি বা ডিসকাউন্ট রিসিপ্ট ছিল 1000 টাকা। তাহলে এই 50,132 টাকা পরিচালন মুনাফার সাথে আমরা যদি অন্যান্য আয় বাট্টা প্রাপ্তি বাবদ 1000 টাকাকে যোগ করে দেই, আমরা আমাদের নিট মুনাফা পাবো 51,132 টাকা। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সলিউশন। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের আজকের এই ম্যাথের সলিউশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আজকে যেটা করলাম, আমাদের প্রশ্নের শুরুতেই দেয়া ছিল দেনাদার বাট্টা সঞ্চিতি, আবার দেয়া ছিল অনাদি পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি। সেখান থেকে আমরা নিট দেনাদারের পরিমাণটা বের করলাম। তারপর আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা বের করলাম, এবং সর্বোপরি বিশদ আয় বিবরণীর মাধ্যমে নিট মুনাফা বের করলাম। প্রশ্নটা সলভ যেভাবে করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুরুতেই তোমরা পুরো প্রশ্নটা পড়বে, সমন্বয়গুলোর সাথে রেওয়া মিলের হিসাবগুলো লিংক করার চেষ্টা করবে, তারপর সলিউশনটা করবে।